কর্মের ফল কিন্তু মানুষ ঠিকই পায়, হয়তো সেটা কিছুদিন আগে নয়তো পরে। আমার বড় আপুকে নিয়ে খুব হাসি ঠাট্টা করতো তার যা, কারণ আপুর বিয়ের 7 বছরেও কোনো সন্তান ছিল না, তবে কনসেপ্ট করেছিল 2বার। বিয়ের 1.5 বছরের মাথায় যখন আপু প্রথম কনসেপ্ট করে, তো তখন কিন্তু সবে মাত্র আপুর জায়ের বিয়ে হয়, কারণ সেটা আপুর দেবরের বউ ছিল। আপুর জায়ের একটাই সমস্যা ছিল, বিয়ে হয়ে আসার পর থেকে উনি শুধুমাত্র ওই সংসারটা নিজের করে রাখতে চেয়েছিল, মানে আপু যেন একটা বাহিরের কেউ বা আগাছা টাইপের সবসময় আপুকে মনে করতো। নতুন বিয়ে হয়ে আসা একটা মেয়ের মনে যে এতটা থাকতে পারে সেটা কিন্তু আমার আপু আগে বুঝতে পারেনি। তো আপু যখন কনসেপ্ট করে তখন ওই মেয়েটা ভয় পেয়ে যায়, মানে আপুর যা। সে ভেবেছে হয়তো যদি আপুর বাচ্চা হয়ে যায় তাহলে তো শ্বশুর বাড়িতে আপুর একটা শক্ত জায়গা তৈরি হয়ে যাবে এবং সংসারটা আপুর হয়ে যাবে। তো এই চিন্তাধারা থেকে আপুর যায় কিন্তু আপুর বাচ্চাটাকে নষ্ট করার জন্য বিভিন্ন ভাবে চেষ্টা করে, অনেকভাবে বাচ্চাটাকে মিসক্যারেজ করার জন্য চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত উনি ব্যর্থ হয়। এরপরে আপুর যখন প্রেগনেন্সির 3 মাস হবে তার 6 দিন আগে আপুকে তার যা ঘাটে পাঠায়, মানে পুকুর পাড়ে। তার শ্বশুর বাড়ির পুকুর আবার সিঁড়ি দিয়ে বাঁধানো, তো ওই সিঁড়ি অনেকদিন যাবত না ধোয়ার কারণে সিঁড়িতে একদম শ্যাওলা পড়ে যায়। আর এটা জেনে শুনেই কিন্তু তার যা আপুকে ওইখানে পাঠায়। তো ওইখানে কিছু একটা রাখা ছিল এই বলে, পরে আপু ওইখানে যায় কিন্তু গিয়ে ওটা দেখতে পায় না। তো আপু যখন উঠে আসতে নেয় তখন ওই শ্যাওলায় পিচ্ছিল খেয়ে একদম নিচে পড়ে যায়। 3-4টা সে যখন স্লিপ কেটে সে নিচে পড়ে, তো তখন কিন্তু আপু উঠে বাসা চলে আসে। আপু তখন কিন্তু বুঝতে পারেনি, তবে সে ভীষণভাবে আঘাত পেয়েছে। পরে গিয়েছে, তখন যদি সে ডাক্তার দেখাতো তাহলে হয়তো বা আজকে এই দুর্ঘটনা হতো না। তো পড়ে যাওয়ার পরে সে রাতের বেলা আস্তে আস্তে করে তার পেটে চিনচিন করে নাকি ব্যথা শুরু হয়, কিন্তু সে এটা নিয়েও চুপ করে বসেছিল, না দুলাভাইকে না কাউকে বলে। তো এরপর রাতের 2:30টার দিকে কিন্তু আপুর বাচ্চাটা মিসক্যারেজ হয়ে যায়। তো তখনও কিন্তু আপু বুঝতে পারেনি যে এটা আপুর সাথে ষড়যন্ত্র করেছে তার যা। পরে নাকি তার বাচ্চা মিসক্যারেজ হওয়ার বেশ অনেকদিন পরে আপু শুনতে পায় তার যা ফোনে বলছে যে বাচ্চাটা নষ্ট হয়ে গিয়েছে, আমার মনের আশা পূর্ণ হয়েছে, এই বাচ্চাটাকে ষড়যন্ত্র করে কিন্তু আমি দুনিয়া থেকে সরালাম। সেই দিন জেনে বুঝেই কিন্তু আমি ওকে পুকুর ঘাটে পাঠিয়েছি। তো এমন এমন কথা কিন্তু আপু শুনে পুরো চমকে যায়। আপু তো আসলে বুঝতেই পারেনি যে হয়তো তার যা পাঠিয়েছে তাকে, কিন্তু এর বিষয়ে এত বড় একটা কারণ হতে পারে। তো এরপরে কিন্তু আপুর আর কনসেপ্ট করে না, অনেক চেষ্টার পরে কিন্তু তার 2 বছর পরে আপুর আবার কনসেপ্ট করে। তো ওই সময় কিন্তু আপুর যাও কনসেপ্ট করে, তখন আপুর যার 6 মাস চলছিল, আর আপু তখন হচ্ছে কি কেবল সুখবরটা পায়। তো এরপরে আমরা বলেছিলাম যে এই কথা কাউকে জানানোর দরকার নেই, কারণ শ্বশুর বাড়িতে বলতে গেলে আপুর যাও কিন্তু এটা শুনে নেবে, আবারও হয়তো ষড়যন্ত্র করে বাচ্চাটাকে মারার জন্য। তো এরপরে আপু যখন বাবা বাড়িতে আসবে, দুলাভাই কিন্তু এক কথায় রাজি হয়ে গিয়েছে, কারণ দুলাভাই চেয়েছিল যেন আপু আমাদের বাড়িতে চলে আসে, কিন্তু আপুর শাশুড়ি কোনোভাবেই আপুকে আসতে দিতে রাজি না। তো তাকে যখন এই কথা বলা হয় যে আপু কনসেপ্ট করেছে, তখন তার শাশুড়ি বলেছিল যে পুয়াতি মেয়ে বাপের বাড়ি যাবে তা এত তাড়াতাড়ি কেন, তোমার 8-9 মাস হোক, তারপরে তুমি না হয় যাও শেষের দিকে। তো এইসব কথা যখন তারা বলছিল তখন কিন্তু আপুর যা শুনে ফেলে, যেহেতু একই ঘরে সবাই থাকতো। আপু প্রেগনেন্ট এই কথা শুনে তো মনে করেন যে তার মাথায় বাজ ভেঙে পড়েছে। তো এরপর তার শাশুড়ির কথা মতো কিন্তু আপুকে আর আসতে দিল না, বেশ ভালো কথা, আপু কিন্তু ওখানে থাকতে থাকে। এরপরে আপুকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়া হয়, কারণ এই সময় কিন্তু ক্যালসিয়াম সাথে অনেক কিছু খেতে হয়, এই ধরনের ওষুধ বাচ্চার পুষ্টির জন্য, নিজের ভালোর জন্য। তো ক্যালসিয়াম জাতীয় ওষুধ যখন বাসায় নিয়ে আসে, তো ওগুলো হচ্ছে আপু কন্টিনিউ খেতে থাকে, কিন্তু ওগুলো খাওয়ার মধ্যে দেখা গিয়েছে যে ওগুলো খাওয়ার বেশ 14 কি 15 দিন পরে আপুর বাচ্চাটা কিন্তু আবারও মিসক্যারেজ হয়ে যায়। তো এরপর তাড়াতাড়ি করে ডাক্তারের কাছে নেওয়া হয়। তো পর ডাক্তার যেটা জানায় শুনে তো সবাই আশ্চর্য হয়ে যায়, বলে বাচ্চাটা তো এমনি নষ্ট হয় না, আপনি বাচ্চা মিসক্যারেজ হওয়ার জন্য কোন ওষুধ খেয়েছেন যার ফলে আপনার বাচ্চাটা গর্ভপাত হয়ে গিয়েছে। এরপরে বাসায় গিয়ে যখন আপু সবকিছু খোঁজ করে যে আপু এতদিন কি ওষুধ খেয়েছে, তখন ওই ওষুধের ভিতরে একটা ওষুধ ছিল যেটা কেনা সত্যি বাচ্চা নষ্ট করার জন্য খুবই শক্তিশালী একটা ওষুধ ছিল, যেটা আপু এতদিন ক্যালসিয়াম মনে করে খেয়েছে, কিন্তু ওটা আসলে ছিল এমন একটা ওষুধ। তো হয়তোবা এই ওষুধটা মানে কি আর বলবো, এখন এটা হচ্ছে কি একটা ধারণা বলা চলে, তো ধারণা করে আসলে বলতে চাচ্ছি না। তো আপু হচ্ছে কি সবসময় বলে আসছে যে ওষুধটা একমাত্র তারা যা পাল্টিয়ে রেখেছে, কেননা আপু ক্যালসিয়াম ওষুধ মনে করে প্রতিদিন কিন্তু ওই ওষুধটা খাবে, এতে করে বাচ্চাটা মিসক্যারেজ করতে সুবিধা হবে। এর কয়েক মাস পরেই কিন্তু আপুর জায়ের একটা ছেলে হয়। তো ছেলে হওয়ার পরে আপু কিন্তু সেই ছেলেকে দেখতে যায়। তো দেখতে যাওয়াতে আপুর যা খুব বেশিটা খুশি হয়নি, কিন্তু আমার আপুর যেহেতু 2টা বাচ্চা পরাপর এইভাবে মিসক্যারেজ হয়ে যায়, তো বাচ্চাদের প্রতি সে একটু দুর্বল হয়ে পড়ে। এরপরে হাসপাতাল থেকে যখন বাসায় আসে, তো ওই বাচ্চার খেয়াল বলেন যত্ন সবকিছু কিন্তু আমার আপু করতো, শুধু বাচ্চাটা ওর মায়ের কাছে গিয়ে খেত, আর সারাদিন কিন্তু আমার আপুর কাছে থাকতো। বাচ্চার গোসল থেকে শুরু করে বাচ্চার কাঁথা কাপড় সব কিন্তু ধোয়া ধোয়া আমার আপু করতো। যদিও আপুর যা এগুলো পছন্দ করতো না, কিন্তু তারপরও বাচ্চাটাকে আপু রাখার কারণে ওনার যে অনেকটা সহায়তা হয়,
তো এই কারণে কিন্তু উনি কিছু বলতেও না। তো ওই বাচ্চা হওয়ার প্রায় 1 থেকে 1.5 বছর পরে কিন্তু আপুর যা আবারও কনসেপ্ট করে, আর দ্বিতীয়বারে একটা মেয়ে বাবু হয়। তো বেশ ভালো, 2টা বাচ্চাকে কিন্তু আমার আপু একা সামলাতো। এটা যে অন্যের বাচ্চা বা তার জায়ের বাচ্চা এটা মানে সে মনেই করতো না, যেহেতু সে সন্তান হারিয়েছে আর তার বাচ্চা হচ্ছিল না। তো ওই 2টা বাচ্চাকে সে এতটাই আপন করে নিয়েছে। বাচ্চাগুলো যখন রাতের বেলা ওদের মায়ের কাছে গিয়ে ঘুমাতো, তো তখন আমার আপু সারা রাত ছটফট করতো আর অনেক কষ্ট পেত। তো এরপরে বিয়ে কিন্তু আপু 7টা বছর কেটে যায়, আর এই 7 বছরে কিন্তু আপু এখনো নিঃসন্তান। সে আর মানে কনসিভ করে নেই, বাচ্চা কিভাবে হবে অনেক ডাক্তার দেখিয়েছে। আর এদিকে কিন্তু 2টা বাচ্চায় দেখতে দেখতে বড় হয়ে গিয়েছে, 2জনকে কিন্তু স্কুলে ভর্তি করিয়েছে। প্রথম দিকে কিন্তু আমার আপু যাইতো স্কুলে দিয়ে আসতো, আবার নিয়ে আসতো, ওখানে বসে টিফিন খাওয়াতো। তো এই সব কিছু কিন্তু আপু নিজে হাতে করতো। তো এরপর কিন্তু আপুর যা আর এটা করতে দেয়নি, বলে যে আমার বাচ্চাকে আমার থেকে কেড়ে নেওয়ার জন্য তুই এরকমই করছিস। তো এরপরে কিন্তু বাচ্চাদেরকে আপুর কাছে কিছুতেই আসতে দিত না। কিন্তু বাচ্চা 2টা খুবই ভালো ছিল, ওরা আপুকে ছাড়া কিচ্ছু বুঝতো না, যেহেতু ছোট থেকে আমার আপু ওদেরকে বড় করেছে। ওই বাচ্চাগুলো কিন্তু সবসময় আমার আপুর কাছে আসার জন্য কান্না করতো, কিন্তু ওদের মা কিন্তু একটা একটা অজুহাত দিয়ে কিন্তু আটকে রাখতো রুমের ভিতরে। তো যেই দিন সকালবেলা মূল কাহিনীটা ঘটে, ওই দিন সকালে কিন্তু আপুর জায়ের যে ছেলে বাবুটা আছে, তো ও এসে আপুর কাছে রেডি হতে চাইলো। এরপরে কিন্তু আপু 2টা বাচ্চাকে গোসল করিয়ে রেডি করিয়ে স্কুলে পাঠিয়েছে। তো এটা যখন আপুর যা শুনতে পেলো, আপুর যা কিন্তু বাচ্চাদের প্রতি মানে কোনো খেয়ালই করতো না, বাচ্চারা ঠিকমতো খেলো কি না বা কোথায় আছে কোথায় গেল, এই দিকে কিন্তু কোনো ভ্রুক্ষেপ আপুর জায়ের ছিল না, সব কিন্তু আমার আপু খোঁজ রাখতো। বাচ্চারা স্কুলে যাওয়ার পরে কিন্তু আপুর যা আমার আপুর সাথে অনেক পরিমাণে ঝগড়া লাগায়, আপুকে বিভিন্ন বাসায় কিন্তু অনেক বাজে বাজে কথা শোনায়। আমার আপু নাকি অলক্ষী অপয়া, আপু নাকি বানজামে, ওনার কোনো বাচ্চা হয় না, সেই সাথে এমন সব বিশ্রী গালিগালাজ দিয়েছে যেগুলো কিনা আমি ভিডিওতে বলতে পারবো না। কথা দিয়ে আপুকে এতটাই কষ্ট দিয়েছে যে আপু ওই বাড়ি ছেড়ে কিন্তু আমাদের বাড়িতে চলে আসে। আজকে তো আমার আপুরও 2টা বাচ্চা থাকতো, যদি কিনা আল্লাহ ওদের বাঁচিয়ে রাখতো। ওই মহিলার জন্যই কিন্তু আজকে আমার আপুর এই অবস্থা, সবার কাছ থেকে নিঃসন্তান একটা তকমা লেগে গিয়েছে। আর সব থেকে কষ্ট পেয়েছে যখন বাচ্চা 2টাকে আপু এত আদর যত্ন ভালোবাসলেও তার জায়ের মুখ থেকে যখন এরকমের খারাপ কথাগুলো শুনতে হয়। তো এরপরে বাচ্চারা যখন স্কুল থেকে ফিরতে নেয়, তো ওই সময় মনে হয় 1টা বাজে, বাচ্চারা যখন মেইন রাস্তা থেকে উঠতে নেয়, তো ওই সময় কিন্তু পেছন থেকে বড় একটা ট্রাক কিন্তু এসে ওদের হয়তো বড় দেখতে পেয়েছি কি জানি না, বা ওদের এখানে মৃত্যু লেখা ছিল, আজরাইল এসেছে। তো একদম ওরা কিন্তু চাক্কার নিচে পড়েছে, ছোট ছোট বাচ্চা তো এত বড় ট্রাকের নিচে পড়েছে, মানে একদম পিষে গেছে সবার মুখে মুখে, আমরা এরকমটাই শুনেছি। একদম নিষ্পা ফুলের মতো 2টা বাচ্চা কিন্তু জায়গায় একদম শেষ। বাচ্চাগুলোর মৃত্যুর খবর পেয়ে কিন্তু আমার আপু প্রায় পাগলের মতো ছুটে যায় ওখানে, কিন্তু বাচ্চাগুলো মারা গিয়েছে সেটার দায়ভার আমার আপুর উপরে দিয়ে আমার আপুকে আরো নানানভাবে কথা শোনাচ্ছিল। তো এরপরে কিন্তু আমরা আপুকে ওখান থেকে নিয়ে আসি, আর দুলাভাইকে কিন্তু আমরা বলে দেয় যদি আপনার বউকে আপনি যথেষ্ট সম্মান দিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু আমাদের বোনকে আমরা দিব। এই ঘটনা ঘটার প্রায় 2.5 মাস পরে কিন্তু আমার আপু আলহামদুলিল্লাহ কনসেপ্ট করে, প্রায় 7 থেকে 8 বছর পরে সে আবারও মা হতে চলেছে। এইবার কিন্তু আমরা একবারের জন্য তার শ্বশুর বাড়িতে তাকে আর যেতে দেইনি, খুব ভালোভাবে কিন্তু আপু একটা সুস্থ বাচ্চা জন্ম দেয়, সেটা হচ্ছে আপুর একমাত্র মেয়ে রাজকন্যা। আমার আপু তো খুশিতে আত্মহারা যে শেষ পর্যন্ত সে মা হতে পেরেছে। ওইদিকে আপুর যা তো বাচ্চা 2টোকে হারিয়ে প্রায় পাগলের মতো হয়ে গিয়েছিল। এরপরে আপু যখন হাসপাতালে আছে তখন আপু নিজ থেকে ওকে ফোন দেয় আপুর যাকে। তো আপুর যা যখন আসে তখন আপু বলে যে এই বাচ্চা শুধু আমার একার না, এটা তোমারও বাচ্চা, ওকে তুমি দেখবা, তুমি পালবা। তো এইভাবে কিন্তু আপু ওকে বলছিল। আর আপুর যা হয়তো নিজেও ভুলটা বুঝতে পারে যে তার ভুলটা কোথায় হয়েছিল, তো সেও কিন্তু আপুর কাছে ক্ষমা চায়। তো যাই হোক, আমার আপু এখন তার রাজকন্যাকে নিয়ে ভীষণ ভালো আছে, সবাই দোয়া করবেন। আজকের ভিডিওটা এখানে ছিল। আল্লাহ হাফেজ।